এই ভিডিওতে আমরা একটা কার মডেলের জন্য ড্র্যাগ ফোর্স বের করার চেষ্টা করব এবং একটা সিমুলেশন করার চেষ্টা করব এরোডাইনামিক্সের উপর। তো এইখানে আমরা মেইনলি যে কাজটা করব, আমরা হচ্ছে একটা কমপ্লেক্স জিওমেট্রিকে আর একটু সিম্পল বানাবো এবং আমরা ড্র্যাগ কোএফিসিয়েন্ট নিয়ে কি করে কাজ করতে হবে এবং একটা মোটামুটি ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু কেমন হয় এই জিনিসটা দেখবো। তো আমরা সবার আগে হচ্ছে ইম্পোর্ট জিওমেট্রি থেকে আমাদের ভিএকেলের স্টেপ ফাইলটা নিয়ে নিব, তারপর এটাকে হচ্ছে স্পেস ক্লেমে ওপেন করব আর একটু সিম্পলিফাই করতে হবে আমাদের জিওমেট্রিটাকে। সিম্পলিফিকেশনের সময় আমাদের দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেখতে হবে যে আমাদের কোন কোন পার্টগুলা এরোডাইনামিক্সের উপর কোনো প্রভাব ফেলতেছে না, এয়ার ফ্লোতে কোনো এফেক্ট রাখতেছে না, ওই বা এফেক্ট রাখলেও এটা খুব একটা বেশি না, এরকম সবগুলা পার্ট আমরা বাদ দিয়ে দিব। আর আমরা দেখবো হচ্ছে কোন পার্টগুলো মেশ করা কঠিন হবে। আমি যদি মেশ করতে দেই তাহলে কোন পার্টগুলো মেশিং করা কঠিন হবে, আমরা ওই পার্টগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কার মডেল। এই মডেলের ভেতর আমরা সবার আগে যে পার্টটা দেখতেছি, যে লেখার যে পার্টটা আছে এই পার্টটা আমরা বাদ দিতে পারি। আমরা ফিল অপশনে যাব, ফিল অপশনে গিয়ে হচ্ছে বক্স সিলেক্ট করব। তো বক্স সিলেক্ট করতে হলে আচ্ছা আমরা চাইলে জি অ্যাক্সিস থেকে যদি আমরা দেখি এটাকে, তাহলে বক্স সিলেক্ট করা আর একটু সোজা হবে আমাদের জন্য। আমরা হচ্ছে এরকম একটা বক্স করে দিব লেটারগুলোর উপর, তাহলে আমাদের বক্স সিলেক্ট হয়ে যাবে এবং আমরা যদি টিক দিয়ে দিই এখন, তাহলে হচ্ছে পুরোটা ফিল হয়ে যাবে। তারপর আমরা যদি এই সাইডে দেখি, এইখানে যে ছোট একটা হোল আছে, এই হোলটারও কোনো দরকার নাই, এরোডাইনামিক্সে তেমন প্রভাব থাকবে না এটার। আমরা এটাকেও ফিল করে দিব। আচ্ছা, এই সাইডের এই পার্টটাকে আমরা ফিল করে দিব। তারপর যদি আমরা চাকার ভেতর দেখি, আমাদের এয়ার ফ্লো এই দিক দিয়ে আমাদের এয়ার ফ্লো হচ্ছে এই সাইড দিয়ে সোজা আসবে, মানে আমাদের এয়ার ফ্লো হবে জি অ্যাক্সিস বরাবর। তো এই চাকার হোলগুলার, চাকার ভেতর যে ফাঁকা অংশগুলো আছে এগুলার তেমন কোনো প্রভাব থাকবে না আমাদের এয়ার ফ্লোর উপর। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এটার তিনটা সারফেস সিলেক্ট করব, কন্ট্রোল দিয়ে তিনটা সারফেস সিলেক্ট করব। আমাদের প্রত্যেকটা হোলের জন্য এইভাবে সারফেসগুলো সিলেক্ট করতে হবে না। আমরা যদি সিলেকশন অপশনে যাই, সিলেকশন অপশনে যাওয়ার পর আমাদের এখানে যদি আমরা দেখি সেম সাইজের ভেতরে যে তিনটা অপশন আছে আমাদের, যে ইকুয়াল রেডিয়াস সিলিন্ডার, ফেসেস উইথ সেম এরিয়া, ফেসেস উইথ সেম এরিয়া, এই তিনটা অপশন যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখবো যে আমাদের সবগুলা ফেস হচ্ছে চলে আসছে বাকিগুলোরও। তো আমরা এই তিনটা অপশন সিলেক্ট করে টিক দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এর ভেতরে এই যে একটা অংশ আছে যেটা একটু উঁচু হয়ে আছে, এটারও এরোডাইনামিক্সে তেমন কোনো প্রভাব নেই, এটা হচ্ছে আমরা তুলে দিব। অপোজিট জায়গাটার জন্য একই কাজ করব, এখানেও একটা পার্ট আছে, এটা তুলে দিব। আচ্ছা, এরপর যদি আমরা ব্যাক সাইডের চাকাগুলোর দিকে যাই, এখানেও আমরা সেম কাজই করব। ওই চাকাগুলোতে যেরকমভাবে সিলেক্ট করে নিয়েছি, কন্ট্রোল দিয়ে হচ্ছে সবগুলা পার্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করে হচ্ছে সিলেকশনসে যাব, সিলেকশনসে গিয়ে হচ্ছে এই তিন টাইপ সিলেক্ট করব এবং দেখা যাবে আমাদের সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি ফিল দিই পুরোটা ফিল হয়ে যাবে। এখানে একটা বক্স সিলেক্ট করে এটাও ফিল দিয়ে দিব, এটার অপোজিট পার্টটা হচ্ছে আমরা ফিল দিয়ে দিব। তো এরপর আমরা আরো যে সিম্পলিফিকেশনগুলো করতে পারি, এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে উঁচু হয়ে আছে, এইখানে এই যে এই এরিয়াটা এটা উঁচু হয়ে আছে, এটা আমরা সমান করে দিতে চাই। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে এই থিকনেসটা কত, এইটুক পার্টের থিকনেস কত। তো আমরা মেজারে যাব, মেজারে গিয়ে এটা সিলেক্ট করে আমরা দুইটা এজ সিলেক্ট করে দিব, কন্ট্রোল দিয়ে আরেকটা এজ। তো আমরা দুই এজের মাঝে ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি 10 মিলিমিটার আসতেছে। তো আমরা এটাকে 10 মিলিমিটার পুল ব্যাক করে নিব। আমরা ডিজাইনে যাব, পুলে যাব, তারপর এই সারফেসটা সিলেক্ট করব, ভিতরের দিকে নিয়ে যাব এটাকে। আর আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে আমাদের পুলের অপশনটা আসতেছে। আমরা যদি 10 টাইপ করি, 10 টাইপ করে যদি এন্টার দিয়ে দিই, তাহলে এটা ঠিক 10-এ গিয়ে হচ্ছে ফিল হয়ে যাবে। আচ্ছা, সেম জিনিস হচ্ছে অপোজিট সাইডে, এটাও হচ্ছে 10-এই আছে। তো আমরা এটা সিলেক্ট করব,
এটাকে হচ্ছে আমরা পুল ব্যাক করব। পুল ব্যাক করলে হচ্ছে 10 মিলিমিটার পুল ব্যাক করতে হবে, 10 সেট করে এন্টার দিয়ে দিব, সমান হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি এই উইন্ডোর পার্টটার দিকে দেখি, এটার মাঝে হচ্ছে আমাদের এই উইন্ডোটার পাশে এরকম একটা রাউন্ড আছে। এই রাউন্ডটাকে মেশ করার জন্য আমার কার্ভেচার ক্যাপচার করতে হবে। এই রাউন্ডটার তেমন একটা জরুরি না আমাদের এরোডাইনামিক্সের জন্য, কারণ এই রাউন্ড পার করে যে বাতাস আসবে এটার ফ্ল্যাট একটা সারফেসে হিট করতেছে, তো ওই বাতাসটার তেমন একটা চেঞ্জ হবে না। তো এই রাউন্ড সারফেসগুলোর হচ্ছে আমাদের দরকার নেই। আমরা যেটা করব, এই রাউন্ড সারফেসগুলোকে হচ্ছে আমরা রিমুভ করে দিব। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি প্রিপেয়ার ট্যাবে যাই, প্রিপেয়ার ট্যাবের ভিতরে এই রাউন্ড অপশনটা আছে। আমরা যেটা করব, আমরা রাউন্ডস অপশনটা সিলেক্ট করব, তারপর হচ্ছে বক্স সিলেক্ট করব এই পুরাটাকে। আচ্ছা, আমরা ডিজাইনে গিয়ে সিলেক্টে গিয়ে বক্স সিলেক্ট চুজ করব, তারপর হচ্ছে আবার প্রিপেয়ারে গিয়ে রাউন্ড চুজ করব। আমরা এই বক্স সিলেক্ট করলে দেখতেছি আমরা সবগুলো রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, কিন্তু কিছু রাউন্ড আমরা রিমুভ করতে চাচ্ছি না। যেমন একদম কারের সামনের যে সারফেসটা আছে, এখানে একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা সারফেসের মতো আছে, এই পার্টটা এরোডাইনামিক্সে সাহায্য করবে। এয়ারটা হচ্ছে এটার দুই সাইড দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারবে, তো এই পার্টটাকে আমরা সরাইতে যাচ্ছি না, এটাকে হচ্ছে আমরা রাখবো। তারপর এই রাউন্ডটাকে আমরা সরাতে যাচ্ছি না, এটা হচ্ছে এয়ারকে স্মুথলি এই সারফেসটা থেকে পরের সারফেসে চলে যেতে সাহায্য করবে। আচ্ছা, তারপর ব্যাক সাইডে যদি আমরা দেখি, ব্যাক সাইডেও হচ্ছে রাউন্ড আছে। এই রাউন্ডগুলার কে আমরা রিমুভ করব না, কারণ এগুলো হচ্ছে এয়ারকে এটার সাইড দিয়ে যখন আসবে তখন এয়ারগুলোকে দুই সাইডের এয়ারকে মিক্স হওয়ার একটা চান্স দিবে, যেটা হচ্ছে আমরা যেটা এরোডাইনামিক্সে প্রভাব রাখবে। তো আমরা হচ্ছে এই সারফেসগুলোকে বাদ দিয়ে দিব। এই চাকার এই দিকে যে রাউন্ডগুলো আছে, এই রাউন্ডটা এটার তেমন কোনো প্রভাব নেই, কারণ এটা কভার করাই আছে ভেহিকেলের বডি দিয়ে। তো আমরা প্লাস হচ্ছে এই সিটের এই রাউন্ডটা, এগুলোর কোনো প্রভাব নেই। তারপর সিটের ভিতরে এখানে যে রাউন্ডগুলো আছে এগুলোর কোনো এফেক্ট নাই। তো আমরা হচ্ছে এখন যদি টিক দিয়ে দিই, আচ্ছা, তো আমাদের রাউন্ডগুলো হচ্ছে রিজলভ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এইখানে দেখি, আমাদের উইন্ড ফ্লো যদি হচ্ছে এই দিক থেকে আসে, তাহলে এই ভেতরের যে সিটগুলো আছে এই সিটগুলোরও কোনো প্রভাব নাই। তো আমরা এই সিটগুলোকে হচ্ছে ফিল করে দেবো, কারণ এই সিটটা মেশ করার জন্য আমার যত বেশি সারফেস থাকবে মেশ করা তত কঠিন হবে। তো আমি যত বেশি পারি আমি হচ্ছে সারফেস রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমি ডিজাইনে যাব, আবার আমি হচ্ছে ফিলে যাব, মানে আমরা পুলে যাব, পুলে গিয়ে হচ্ছে এই সারফেস সিলেক্ট করব। আচ্ছা, আগে হচ্ছে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিই কতটুকু পুল করতে হবে। তো আমরা মেজারে গিয়ে যদি হচ্ছে দুইটা সারফেস সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স 1760 মিলিমিটার, এতটুকু দিয়ে আমরা পুল করতে পারি। বা পুল করার আরেকটা উপায় আছে, আমরা যদি ডিজাইনে যাই, আমরা যদি এই দুইটা সারফেস সিলেক্ট করি, এরপর যদি হচ্ছে আমরা পুল সিলেক্ট করি, তাহলে দুইটা সারফেস একসাথে পুল হবে। আমরা যদি এইটায় রাইট লেফট ক্লিক করে টান দিই, তাহলে আমরা দেখবো অপোজিট সারফেসটাও এই দিকে আসতেছে। আমরা মেজারমেন্ট না নিয়ে এইভাবে ফিল করে দিতে পারি। আচ্ছা, আচ্ছা, তো আর এটার মধ্যে তেমন মডিফিকেশন করার দরকার হবে না। এটার ভেতরে আমরা খুব ছোট ছোট কিছু পার্ট দেখতে পারতেছি, যে এই পার্টটা এইখানে একটা সারফেস আছে, এটারও দরকার নেই। তো আমরা আবার মেজারে যেতে পারি, আমরা মেজারে গিয়ে এটা নেই, তারপর এই দুইটা এজ যদি সিলেক্ট করি, এটা ডিস্টেন্স হচ্ছে 15 মিলিমিটার। তো আমরা এটাকে 15 মিলিমিটার সামনের দিকে পুল করে দিতে পারি। যদি এটা সিলেক্ট করে এই দিকে টান দিই, তারপরে 15 সেট করে এন্টার দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা এই সারফেসটা ফিল হয়ে যাবে। আমরা হচ্ছে ঠিক অপোজিট যে সারফেসটা আছে এটাতে গিয়েও একই কাজ করব। এটাতে আমরা দেখতে পারতেছি এই জায়গাটায় হচ্ছে একটা 15 মিলিমিটারের গ্যাপ আছে, এটাকে সিলেক্ট করে আমরা টান দিয়ে এখানেও 15 সেট করে এন্টার দিব। তো
হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের কার মডেল। এটাকে আর সিম্পলিফাই করার দরকার হবে না। আমরা মেশিংয়ে গিয়ে যদি কোনো সমস্যা পাই তাহলে আবার আমরা ফেরত এসে এখানে সিম্পলিফাই করার চেষ্টা করব। তো আমরা যেটা করব, আমরা ওয়ার্ক বেঞ্চে যাব, আমাদের জিওমেট্রি আপডেট হয়ে গেছে, তাও আমরা আপডেট দিব, দিয়ে হচ্ছে মেশে গিয়ে এডিটে যাব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জিওমেট্রিটার চারদিক দিয়ে আমাদের একটা এনক্লোজার বানাতে হবে। তো আমরা প্রিপেয়ার অপশনে যাব, এনক্লোজার সিলেক্ট করব। এনক্লোজার সিলেক্ট করে যদি হচ্ছে আমরা একটা বক্স বানাই, তাহলে হচ্ছে আমরা এরকম একটা বক্স পাবো। আমাদের সবার আগে সিমেট্রিক ডাইমেনশনটা তুলে দিতে হবে। তারপর আমরা যদি, আচ্ছা আমরা খুব বড় এনক্লোজার বানাতে যাচ্ছি না, এনক্লোজার বড় বানালে ভালো, কিন্তু খুব বড় এনক্লোজার বানালে আমাদের মেশের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমাদের সবার নিচের যে সারফেসটা আছে এটার উপর গাড়ি থাকবে, মানে গাড়ির থেকে মাটি সিমুলেট করতে হলে এই সারফেসটা হচ্ছে গাড়ির হুইলসের অনেক কাছাকাছি নিয়ে যেতে হবে। তো আমরা এটাকে 60 মিলিমিটার দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা যদি এই সাইডে আসি, গাড়ির ফ্রন্ট পার্টে যে পরিমাণ লেন্থ থাকবে তার অ্যাটলিস্ট 3-4 টাইমস বেশি দেওয়া উচিত। তো আমরা হচ্ছে এটা এত দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আর কোনো ডাইমেনশনসে চেঞ্জ করব না। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ফ্লোয়ের এনক্লোজার হবে আমাদের। আচ্ছা, আমরা ফ্রন্ট পার্টটা আর একটু বাড়াই, আর ব্যাক পার্টটাও আর একটু বাড়াই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এনক্লোজার। তো আমরা যদি এখন টিক মার্কটা দিয়ে দিই তাহলে এনক্লোজার ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা আবার স্ট্রাকচারে যাব এবং আমাদের এখন কারটা তুলে দিতে হবে যাতে শুধু ফ্লুইড ডোমেইন থাকে। তো আমরা এটা সাপ্রেস ফর ফিজিক্স করব, এন্ড আমরা ডিলিট দিব। তারপর হচ্ছে ফ্রন্টের হুইল দুইটা আরেকটা বডি ছিল, তো এটাকেও সাপ্রেস ফর ফিজিক্স করব, ডিলিট দিব। তো আমাদের কাছে শুধু এই এনক্লোজারটা থাকবে। এখন এইটা দিয়ে হচ্ছে আমরা মেশ করতে পারবো। আমরা হচ্ছে জিওমেট্রি আপডেট দিব, আর হচ্ছে মেশ অন করব, ইয়েস, আর হচ্ছে আমরা স্পেস ক্লেম এখন বন্ধ করে দিতে পারি। আচ্ছা, তো আচ্ছা, তো আমাদের মেশের ভেতর হচ্ছে এনক্লোজারটা লোড হয়েছে। এখন যদি হচ্ছে আমরা জেনারেট মেশ দেই তাহলে আমাদের একটা ডিফল্ট মেশ জেনারেট হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেশে যাব, মেশে গিয়ে হচ্ছে আমরা কোয়ালিটি দেখবো। আমরা জানি আমাদের অর্থোগোনাল কোয়ালিটি 0.01 এর চেয়ে বেশি হতে হবে, তাহলে হচ্ছে আমরা মেশটাকে মোটামুটি অ্যাকসেপ্টেবল বলতে পারবো। আমরা যদি হচ্ছে মেশ মেট্রিক্সে যাই তাহলে হচ্ছে আমরা দেখবো আমাদের অর্থোগোনাল কোয়ালিটি মিনিমামটা হচ্ছে 1.4714 10⁻⁴ এর দিকে। তো আমাদের 10⁻² এর দিকে হলে হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে। তো আমরা দেখি কোন পার্টটা হচ্ছে এটার নিচে। তো এই যে 0.13 এর নিচে যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের মিনিমাম পার্টটা। এইগুলা এটার ভিতরে আমাদের পড়তেছে হচ্ছে আমাদের গাড়ির যে হুইলটা আছে, হুইলের আশেপাশে এরিয়া, আর এই যে লাইনটা আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের গাড়ির যে ফ্রন্টের উইন্ডো আছে এটার সাথে যে নিচের সারফেসটা ছিল এদের কন্ট্যাক্ট এরিয়াটার, এটার মেশিং কোয়ালিটি খুবই খারাপ আসছে, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জের ভেতর পড়তেছে। আচ্ছা, আমাদের যদি এইটা সিলেক্ট করতে সমস্যা হয় আমরা কন্ট্রোলসে যেতে পারি। কন্ট্রোলসে গিয়ে হচ্ছে আমাদের এখানে যে এক্স অ্যাক্সিসের যে অপশনটা আছে, এক্স অ্যাক্সিসে এখানে ম্যাক্সিমাম ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে ম্যাক্সিমাম ভ্যালু এত দেওয়া আছে, এটা যদি আমরা 1-এ সেট করে দিই তাহলে আমরা ওইটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে এবং আমরা ওইটা তখন হচ্ছে টাচ করতে পারবো যদি আমাদের এই ছোট পার্টটায় টাচ করতে সমস্যা হয়। আচ্ছা, তো এটা ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি? এটা ইমপ্রুভ করার জন্য আমাদের প্রথম স্টেপ হবে আমরা আগে দেখব এটার সাইজ কমায়। যদি এলিমেন্ট সাইজ কম দিলে যদি মেশটা আগের চেয়ে বেটার হয়, তো আমরা এলিমেন্ট সাইজ অনেকটা কমাবো, 100 দিয়ে চেষ্টা করবো আগে। যদি এলিমেন্ট সাইজ 100 সেট করি তাহলে আমাদের সাইজিংয়ের ভেতর ম্যাক্সিমাম এলিমেন্ট সাইজ 200 বাই ডিফল্ট সেট হয়ে যাবে। আমরা
যে ক্যাপচার কার্ভেচার ইয়েস করা আছে, আমরা ক্যাপচার প্রক্সিমিটিটাকেও ইয়েস করে দিব। আচ্ছা, এখন যদি আমরা জেনারেট দিই, তো আমরা যদি এখন দেখি আমাদের মেশ মেট্রিকটা, তাহলে আমাদের মেশ মেট্রিক্সের কোয়ালিটি হচ্ছে এখন 0.1 বেশি এসে গেছে। আমরা জানি 0.01 চেয়ে বেশি আসলে আমাদের মেশ মোটামুটি ভালো। তো এটা দিয়ে আমরা ফ্লুয়েন্টে সিমুলেশন করতে পারবো, যেহেতু আমার অর্থোগোনাল কোয়ালিটি যথেষ্ট ভালো আসছে। এখন হচ্ছে আমাদের মেশের পার্টগুলোর হচ্ছে আমরা নাম দিব। মেশের যে ইনলেট আউটলেট আছে এগুলো নেমিং করব। তো আমরা হচ্ছে পেজ সিলেক্টে যাব, এটা গিয়ে কিবোর্ডে এনে যাব, ইনলেট দিব এটার নাম, এটার অপোজিট পার্টটার নাম হবে হচ্ছে আউটলেট। ক্লিক করব, কিবোর্ডের এনে যাব আউটলেট। আচ্ছা, এর চারপাশে হচ্ছে এটার নিচের যে সারফেসটা আছে এটার নাম আমরা দিব হচ্ছে গ্রাউন্ড। এটা এনে যাব গ্রাউন্ড, আর বাকি সারফেসগুলোর নাম দিব হচ্ছে আমরা ওয়াল। তো হচ্ছে এটা ওয়াল, এইটা এবং এটার পরেরটা, এই তিনটা সারফেসের নাম হচ্ছে আমরা দিব ওয়াল। আচ্ছা, আর হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা বক্স সিলেক্ট মোডে যাব এবং আমরা কারটাকে বক্স সিলেক্ট করব। এটার নাম দিব হচ্ছে আমরা কার। আমরা হচ্ছে নেম সিলেকশনে এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস, আমরা হচ্ছে জিওমেট্রিতে যাব, তারপর হচ্ছে এনক্লোজারে যাব, এটাকে হচ্ছে ফ্লুইড ডিফাইন করে নিব। আচ্ছা, এন্ড ফাইনালি আমরা যে কাজটা করতে চাই, আমরা হচ্ছে এখানে একটা ইনফ্লেশন লেয়ার দিতে চাই। তো ইনফ্লেশন লেয়ার দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। এটার ভেতর হচ্ছে আমরা কারের ভেলোসিটি দেওয়ার চেষ্টা করছি 30 মিটার পার সেকেন্ড। আমরা হচ্ছে এয়ারের ডেন্সিটি, আমরা ফ্লুয়েন্ট থেকে যে ডাটা পেয়েছি কনস্ট্যান্ট এয়ার মডেল যদি আমরা নিই তাহলে হচ্ছে এইটা হবে এয়ারের ডেন্সিটি। এয়ারের ডাইনামিক ভিসকোসিটি, এটাও ফ্লুয়েন্ট থেকে নেয়া, এটা হবে হচ্ছে 894। ক্যারেক্টারিস্টিক্স লেংথ আমরা নিব হচ্ছে এইটার যে হাইটটা, এই হাইটটা তো আমরা জানি এখান থেকে এতটুকু পর্যন্ত প্রায় 1000 মিলিমিটারের মতো, আর নিচে আমরা 60 মিলিমিটার দিয়েছিলাম। কারটা পুরোটা হিসাব করলে আমরা মোটামুটি 1.8 মতো হাইট পাবো। তো আমরা হচ্ছে এখানে 1.8 দিব। আচ্ছা, আর আমরা ওয়াই প্লাসের ভ্যালু হচ্ছে, যেহেতু এটা কোনো পাইপ ফ্লোকে সিমুলেট করতে পারছে না, তো এটার ওয়াই প্লাস কম রাখা উচিত আমাদের। তো আমরা ওয়াই প্লাস মোটামুটি হচ্ছে ধরা যাক আমরা 10-এর মতো যদি ওয়াই প্লাস দিই ইন্টারনাল ফ্লোতে, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি এই জিনিসটা হচ্ছে আমাদের আসতেছে। তো এটা হচ্ছে আমাদের 0.16 হবে হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারের থিকনেস। তো আমরা ইনফ্লেশনে যাব, তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা ফেসের নেম চুজ করব। আমরা গ্রাউন্ডের উপর ইনফ্লেশন লেয়ার দিতে যাচ্ছি, তো আমরা এখান থেকে গ্রাউন্ড চুজ করব, ফার্স্ট লেয়ার থিকনেস চুজ করব, তারপর হচ্ছে আমাদের 0.162 ফার্স্ট লেয়ার থিকনেস হবে হচ্ছে 0.162 মিলিমিটার। আচ্ছা, এখন আবার আমরা তো আমরা হচ্ছে গ্রাউন্ডে এই ইনফ্লেশন লেয়ারটা এখন দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের এলিমেন্ট কোয়ালিটি 0.1 উপরেই আছে। 0.01 উপরে থাকলে আমরা হচ্ছে এটা দিয়ে সিমুলেশন রান করতে পারি। রেজাল্টে কোনো ভুল কিছু আসবে না, আমরা মোটামুটি ভালো রেজাল্ট পাবো। আরও ইমপ্রুভ করতে পারবো আমরা যদি হচ্ছে কোয়ালিটি আরও বেটার করতে পারি। তো আমাদের এইখানে যদি হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে আছি, তাহলে আমাদের কাছে হচ্ছে এতগুলো নোড আছে। তো
আমাদের কাছে এখানে 8 লাখ নোড আছে, মানে হচ্ছে আমাদের 0.8 মিলিয়ন নোড আছে। তো একটা থাম্ব রুল হচ্ছে, যদি আমার কাছে প্রতি 0.5 মিলিয়ন নোডের জন্য আমার একটা কোর সিলেক্ট করা উচিত। যখন আমরা ফ্লুয়েন্টে যাব, তো এটার জন্য আমরা দুইটা কোর সিলেক্ট করব। আমি হচ্ছে মেশে যাব, আপডেট দিব। আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা দেখছিলাম, আমাদের কাছে হচ্ছে 0.8 মিলিয়ন নোটস 0.8 মিলিয়ন নোটস আছে। আমরা প্রতি 0.5 মিলিয়ন নোডের জন্য একটা করে কোড সিলেক্ট করতে পারি। তো এটার জন্য আমরা দুইটা কোড সিলেক্ট করব। আমরা যেটা করব, সেট আপে যাব, এডিটে যাব, এরপর এখান থেকে হচ্ছে দুইটা কোড সিলেক্ট করে দেব, ডাবল প্রিসিশন অন করে স্টার্ট দিব, আর হচ্ছে আমরা মেশার এখন বন্ধ করে দিতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের সেট আপ লোড হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা রিপোর্ট কোয়ালিটিতে সিলেক্ট করি, আমাদের অর্থোনল কোয়ালিটি হচ্ছে এত আসতেছে, যেটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তো আমরা হচ্ছে এটাকে স্টেডি স্টেটেই সিমুলেট করব। আমরা যদি মডেলসে যাই, মডেলসে যাওয়ার পর আমরা মাল্টিভেজ অবশ্যই অফ থাকবে, এনার্জি অফ থাকবে। আমরা এসএসটি কে ওমেগাই নিব এবং এটার হচ্ছে এসএসটি অন রাখবো, প্রোডাকশন লিমিটার অন রেখে হচ্ছে এটা দিব। আমরা মেটেরিয়ালসে যদি যাই, তাহলে আমাদের এখানে শুধু ফ্লুইড আছে সেল জোনের ভেতরে। আমাদের এনক্লোজারের ভিতরে শুধু ফ্লুইড আছে। ফ্লুইড হচ্ছে এয়ার হবে, এবং এয়ারের প্রপার্টি যদি আমরা দেখি, আমরা হচ্ছে এয়ার কনস্ট্যান্ট মডেল ইউজ করছিলাম। এই ডেন্সিটি আর এই ভিসকসিটি, এই দুইটা জিনিসই হচ্ছে আমরা যখন আমরা ওয়াই প্লাস ক্যালকুলেট করতেছিলাম, তখন এই দুইটা ভ্যালুই হচ্ছে আমরা ইউজ করছি। আচ্ছা, এটা আমরা ক্লোজ দিব, তারপর হচ্ছে আমরা ওকে দিব। এরপর যদি হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশনসে যাই, আমাদের ইনলেটের বাউন্ডারি কন্ডিশন হবে হচ্ছে ভেলোসিটি ইনলেট। এটা এডিটে গিয়ে আমরা 30 মিটার পার সেকেন্ডের একটা ভেলোসিটি দিব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি গ্রাউন্ডে যাই, গ্রাউন্ডে গিয়ে এডিটে যাই, আমরা যেটা করার চেষ্টা করবো, আমাদের গাড়ি যেহেতু সামনের দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা হচ্ছে আমরা করতে পারবো না, প্র্যাকটিক্যালি নিতে পারবো না। এখানে আমরা এটা সিমুলেট করতে পারি। আমরা যেটা করতে পারি, আমাদের যদি হচ্ছে আমরা জেনারেলে আসি, এবার আমরা ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গিয়ে যদি আমরা ফেস তুলে দিই, তাহলে হচ্ছে আমরা কার মডেলটা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের কার মডেল। এই মডেলটা হচ্ছে আমাদের নেগেটিভ জি অ্যাক্সিস বরাবর আছে। তো এই গাড়িটা হচ্ছে আমাদের নেগেটিভ জি অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এখানে জি অ্যাক্সিস এইদিকে, তো এটা নেগেটিভ জি অ্যাক্সিস বরাবর যাবে। আমরা যদি নিচের গ্রাউন্ডটাকে জি অ্যাক্সিস বরাবর কারের সমান ভেলোসিটি দিই, তাহলে গ্রাউন্ড এফেক্ট সিমুলেট হয়ে যাবে। তো আমরা যেটা করবো, আমরা বাউন্ডারি কন্ডিশনসে যাব, তারপর আমরা গ্রাউন্ডে যাব, এটার মধ্যে হচ্ছে আমরা মুভিং ওয়াল সিলেক্ট করব, তারপর ডাইরেকশন হচ্ছে আমরা Z1 করে দিব, এবং এটা হচ্ছে জি অ্যাক্সিস বরাবরই হচ্ছে ভেলোসিটিটা থাকবে। তো এটাকে আমরা 30 মিটার পার সেকেন্ড 30 হচ্ছে ডিফাইন করে ওকে দিয়ে দিব। আর আমাদের আউটলেটের বাউন্ডারি কন্ডিশন হচ্ছে প্রেশার আউটলেট হবে, যেটা হচ্ছে 0 স্কেল থাকবে গজ প্রেশার। তারপর হচ্ছে আমরা নিচে গিয়ে ইনিশিয়ালাইজেশনে যাব, সেখানে এটাকে হচ্ছে আমরা হাইব্রিড ইনিশিয়ালাইজ করব।
আচ্ছা, আমাদের হাইব্রিড ইনিশিয়ালাইজেশন ডান। আমরা যদি মেথডসে যাই, আমরা এটার কোনো চেঞ্জ করিনি, আমরা সেকেন্ড অর্ডার রাখছি, এই দুটো ফার্স্ট অর্ডার রাখছি এবং সিউডো ট্রানজিয়েন্ট হচ্ছে অন রেখেছি। আমাদের এইখানে ডিফল্ট যেটা ছিল সেটাই আছে। আমরা যে জিনিসটা এখানে আরেকটা করতে চাই, আমরা হচ্ছে এখানে ড্র্যাগ কোএফিশিয়েন্টের ভ্যালু বের করতে চাই। তো আমরা রিপোর্ট ডেফিনেশনসে যাব, এটা রাইট ক্লিক করলে তারপর আমরা নিউয়ে যাব। নিউয়ে গিয়ে যদি আমরা ফোর্স রিপোর্টে যাই, এখানে ড্র্যাগ, লিফট, মোমেন্ট আর ফোর্স আছে, আমরা ড্র্যাগ সিলেক্ট করব। আমরা ড্র্যাগ কোএফিশিয়েন্ট বের করতে চাই, তো কোএফিশিয়েন্টে অন করে রাখবো কোএফিশিয়েন্টটা। তারপর হচ্ছে আমরা রিপোর্ট ডেফিনেশনস যেটা আছে, এটা আমরা হচ্ছে ড্র্যাগ সিও, ড্র্যাগ সিও নাম দিব এটার। আর হচ্ছে আমরা কার সিলেক্ট করব, আমরা প্লট করতে চাই এটাকে, আর কনসোলেও প্রিন্ট করে ভ্যালু দেখতে চাই, এটা হচ্ছে আমরা ওকে দিব। আচ্ছা, এবং ফোর্স ভেক্টরের ডাইরেকশন, ড্র্যাগ অবশ্যই হচ্ছে এটার উপর জি এক্সিসে কাজ করবে, তো আমরা এটা হচ্ছে 0 দিয়ে দিব, আর জি এর ভ্যালু হচ্ছে 1 দিয়ে দিব। ওকে, আরেকটা জিনিস যেটা আমাদের ড্র্যাগ কোএফিশিয়েন্টের জন্য ঠিক করতে হবে, সেটা হচ্ছে ড্র্যাগ কোএফিশিয়েন্টের ক্যালকুলেশনে আমাদের হচ্ছে এরিয়ার ভ্যালুটা দরকার হয়। তো আমরা হচ্ছে এরিয়ার ভ্যালুটা ফ্লুয়েন্ট নেয় হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালুস থেকে। এই আমাদের এই সেকশনে যদি আমরা আসি, বাউন্ডারি কন্ডিশনসের একটু নিচেই রেফারেন্স ভ্যালুস অপশনটা আছে, এটা আমরা কম্পিউট ফ্রম দিয়ে দিব হচ্ছে ইনলেট থেকে কম্পিউটেশন শুরু করতে হবে। আর আমাদের রেফারেন্স এরিয়া দেওয়া আছে 1 মিটার স্কোয়ার। আমাদের রেফারেন্স এরিয়া আসলে হতে হবে, ড্র্যাগ কোএফিশিয়েন্ট বের করতে হলে এরিয়াটা হইতে হয় হচ্ছে আমাদের যে কার আছে, আমাদের কারের এই যে আমাদের কারের ফ্রন্ট পার্টটা আছে, এই ফ্রন্ট পার্টটার যদি আমি একটা প্রজেকশন নিই, এটা হচ্ছে আমাদের কারের ফ্রন্ট পার্ট, এটার ঠিক সামনে যদি একটা সারফেস রেখে এটা একটা প্রজেকশন নেই, সেই প্রজেকশনের যে এরিয়াটা হবে সেই এরিয়াটা হচ্ছে এখানে দিতে হবে। আমরা প্রজেক্টেড এরিয়া এখানে বের করতে পারবো। আমরা যদি হচ্ছে রেজাল্টসে আসি, তারপর যদি হচ্ছে আমরা এটার ভেতরে যদি হচ্ছে আমরা রিপোর্টসে যাই, রেজাল্টসের ভেতরে রিপোর্টস, এখানে প্রজেক্টেড এরিয়াজ একটা অপশন আছে, এটায় যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখানে আমরা প্রজেক্টেড এরিয়া চাচ্ছি জি অ্যাক্সিস বরাবর, তো আমরা জি সিলেক্ট করব। কারের প্রজেক্টেড এরিয়া চাচ্ছি এবং আমরা কম্পিউট দিব। কম্পিউট দিলে হচ্ছে আমরা এরকম একটা প্রজেক্টেড এরিয়া পাচ্ছি, এটা আমরা কপি করব এবং এটা হচ্ছে আমাদের রেফারেন্স এরিয়ার ভেতর দিয়ে দিব। আমাদের আবার ইনিশিয়ালাইজ করতে হবে, যেহেতু আমরা ইনলেট থেকে কম্পিউট করতে স্পেসিফাই করে দিয়েছি। আমরা আবার ইনিশিয়ালাইজেশনে যাব। ওকে, আচ্ছা, আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কম্পিউটে যাব। রান ক্যালকুলেশনসে গিয়ে আমরা হচ্ছে ধরা যাক আমরা 100 ইটারেশনের জন্য আগে রান দিব, ক্যালকুলেট।
আচ্ছা, এখানে আমরা আমাদের 100টা ইটারেশন কমপ্লিট করেছি। এর মাঝখানে হচ্ছে আমাদের দুইবার কন্ট্রোলসে গিয়ে ভ্যালু চেঞ্জ করতে হয়েছিল, যখন হচ্ছে আমরা এই যে 70th ইটারেশনের দিকে ছিলাম, ইটারেশন নাম্বার 71, 72 এবং 73 এর দিকে আমরা দেখতে পারতেছি যে কন্টিনিউটি একটু ডাইভার্জ করা শুরু করতেছে। তখন হচ্ছে আমরা কন্ট্রোলসে গিয়ে আমাদের যে প্রেশারের ভ্যালু আছে এবং মোমেন্টামের ভ্যালু আছে এগুলো হচ্ছে আমরা 0.1 করে কমিয়েছি। তারপরে হচ্ছে আমাদের কন্টিনিউটি আবার কনভার্জ করা শুরু করেছে। এরপর থেকে যদি আমরা দেখি তাহলে এই জায়গাগুলোতে কন্টিনিউটি আবার কনভার্জ করতেছে। তারপর আবার যদি আমরা একটু নিচে যাই তাহলে এইখানে আমরা আবার দেখতেছিলাম কন্টিনিউটি ডাইভার্জ করতেছে, যদিও এইখানে আমাদের ইন্টারাপ্ট দেওয়ার দরকার ছিল না, কারণ এটা আবার কনভার্জেন্সের দিকে আসছিল। তাও হচ্ছে আমি ইন্টারাপ্ট দিয়ে আবার হচ্ছে কন্ট্রোলসে গিয়ে ভ্যালু 0.1 করে কমাই দিয়ে আসছি। এর কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউটি হচ্ছে আবার কনভার্জ করা শুরু করেছে এবং 100 ইটারেশনে আসার পরে আমরা কন্টিনিউটির এই ভ্যালুটা পাচ্ছি। আমরা পসিবলি আরও 200 ইটারেশন যদি কমপ্লিট করতাম তাহলে হচ্ছে আমাদের কন্টিনিউটি কমপ্লিটলি কনভার্জ করে যেত 10⁻³ এর রেঞ্জে। আচ্ছা, কিন্তু এটার প্রতিটা ইটারেশনে বেশ টাইম কনজিউমিং ছিল, তাই এর জন্য হচ্ছে আমরা আর বেশি ইটারেশন করতেছি না। আরেকটা কারণ হচ্ছে আমরা সিমুলেশনটা করছিলাম ড্র্যাগ কোএফিসিয়েন্ট বের করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু 1.58। এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না, আমাদের 2 ঘর যাওয়ার পর পয়েন্টের পরে 2 ঘর যাওয়ার পরের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, এই ভ্যালুটা আর চেঞ্জ হচ্ছে না। তো আমরা মোটামুটি সার্টেনলি বলতে পারি 1.58 হবে হচ্ছে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্ট। এর পরের ভ্যালুটা আমরা যদি আরও ইটারেশন করি তাহলে পরের ভ্যালুগুলো পাবো। আমরা যদি ড্র্যাগ কোএফিসিয়েন্টের প্লটে যাই তাহলে এখানেও দেখা যাচ্ছে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্টের প্লট মোটামুটিভাবে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছিল। আমরা আরও কিছু ইটারেশন গেলে এটা কমপ্লিটলি স্ট্রেট লাইন হয়ে যেত এবং আমরা ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু তখন একদম সার্টেনভাবে বলতে পারতাম এটা 1.58 হবে। তারপরের ঘরগুলো আরও কিছু ইটারেশন দিয়ে হচ্ছে আমরা সার্টেনলি বলতে পারবো। আচ্ছা, আর ড্র্যাগ কোএফিসিয়েন্ট আমাদের যেটা আসছে 1.58, নর্মালি একটা কারের জন্য হচ্ছে 1-এর একটু কম থাকে, 0.75 মতো। কিন্তু আমরা যে কারটা নিয়েছি সেটা একটা বক্সি ডিজাইনে আছে, ওটার ভেতরে তেমন এরোডাইনামিক কোনো ডিজাইন নেই। আমাদের ডিজাইনটার ভেতরে সামনে একটা সিলিন্ডার ছিল, পরে একটা একদম পারপেন্ডিকুলার একটা জানালার মতো ছিল ফ্রন্ট ভিউয়ের জন্য। তো ওটার উপরে যখন এসে উইন্ড ডাইরেক্টলি হিট করবে তখন হচ্ছে আমরা দেখবো যে ওটা ড্র্যাগ কোএফিসিয়েন্ট অনেক বেশি আসবে নর্মাল যে কোনো কারের চেয়ে। 1.58 অ্যাকসেপ্টেবল, কারণ আমরা যদি যে কোনো স্কোয়ার প্লেট বা বক্স টাইপের কোনো কিছুর জন্য ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু বের করি ওটার ভ্যালুটা হচ্ছে এরকম 0.6 মতো আসে, 1.6 মতো। তো এর চেয়ে একটু কম আসবে, কারণ হচ্ছে আমাদের সামনে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটার জন্য কিছুটা কম আসবে। তো সব মিলে এটা অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু 1.58 আমাদের কারের ডিজাইন অনুযায়ী। আচ্ছা, আমরা এই ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেশনও করে দেখতে পারি। আমরা যদি রিপোর্টসে যাই, এরপর যদি আমরা ফোর্সেসে ক্লিক করি, আচ্ছা ফোর্সেস আমরা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ফোর্স দেখতে চাই। আচ্ছা, এবং হচ্ছে আমরা কারের উপর ফোর্স দেখতে চাই। তো এটা দিয়ে যদি হচ্ছে আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো জেড অ্যাক্সিস বরাবর কারের উপর কি পরিমাণ ড্র্যাগ ফোর্স কাজ করতেছে, এবং হচ্ছে আমাদের এখানে যে প্রেশার কোএফিসিয়েন্টসের ভিতরে আমরা হচ্ছে ড্র্যাগ কোএফিসিয়েন্ট পাচ্ছি 1.561924। এই জিনিসটা হচ্ছে আমাদের ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু, যেটা হচ্ছে মোটামুটি এভারেজড আউট যে ভ্যালুটা ওইটা হচ্ছে এখানে শো করতেছে। তো আমরা ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু বলতে এইটা কি বুঝবো, 1.5619। আচ্ছা, আর এই যে ফোর্সটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ড্র্যাগ ফোর্স, যে ফোর্সটা হচ্ছে কারের উপর নেট কাজ করতেছে। আচ্ছা, আর আমরা ড্র্যাগ কোএফিসিয়েন্টের সূত্র যদি দেখি, এটা হচ্ছে ড্র্যাগ কোএফিসিয়েন্টের নির্ণয় করার সূত্র। এটার ভেতরে আমরা দেখতেছি একটা এরিয়া। তো আমরা এই এরিয়াটাই হচ্ছে আমাদের প্রজেক্টেড এরিয়া, যেই প্রজেক্টেড এরিয়াটা হচ্ছে আমরা সিমুলেশনটা করার সময় রেফারেন্স ভ্যালুজে গিয়ে হচ্ছে ঠিক করেছিলাম এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রজেক্টেড এরিয়া, এখানে ঠিক করতে হয়েছিল। ঠিক করার কারণটা ছিল হচ্ছে আমাদের এনসিস ফ্লুয়েন্ট, যখন আমরা ফ্লুয়েন্টে কোনো রিপোর্ট
পাবলিশ করতে যাই, যেমন এখানে হচ্ছে আমরা ড্র্যাগ কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে রিপোর্টে বের করতে দিয়েছিলাম। তো রিপোর্টে কোনো ভ্যালু যদি নির্ণয় করতে দেওয়া হয় তাহলে হচ্ছে সে মেশ থেকে ডাইরেক্ট ডাটা রিড করতে পারে না, রেফারেন্স ভ্যালু থেকে হচ্ছে ডাটাগুলো রিড করে যদি প্রয়োজন হয় রেফারেন্স ভ্যালুর কোনো একটা ডাটা। তো রেফারেন্স ভ্যালুতে যেহেতু আমাদের এরিয়া আছে, তো ওই এরিয়াটাই সে রিড করবে যখন হচ্ছে আমরা রিপোর্ট ডেফিনেশন দিয়ে কোনো একটা কিছু প্লট করার চেষ্টা করব। তো এই কারণে হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালিউজের ভেতর গিয়ে এরিয়াটাকে চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা রেজাল্টসে যাই, আমরা রেজাল্টসে গিয়ে এডিট দিব আর ফ্লুয়েন্ট অফ করে দিতে পারি এখন আমরা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আমাদের কার মডেলটা দেখতে পারতেছি। আমরা যদি হচ্ছে কারের এখানে টিক দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের কার মডেল ভিজিবল হবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের কার মডেলটা। আমরা হচ্ছে এর উপর যদি কন্ট্রোল প্লট দেখতে চাই, কন্ট্রোলসে যাব, সিলেক্ট করব, তারপর হচ্ছে আমাদের লোকেশন হবে কার। আমরা ধরা যাক আমরা প্রেসার কন্ট্রোল দেখতে যাচ্ছি, তো অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে এরকম একটা প্রেসার কন্ট্রোল পাবো। কারের উপর অবশ্যই প্রেসার বেশি পড়বে যেহেতু এটা এরোডাইনামিক কোনো ডিজাইন না, তো কারের বিভিন্ন পার্টের উপর এর জন্য প্রেসার বেশি পড়তেছে। আমরা যদি হচ্ছে সিমুলেশনটা আরও কিছুক্ষণ রান করতাম তাহলে হচ্ছে আমাদের এই কন্ট্রোলগুলো হচ্ছে আরও অ্যাকুরেটলি পাওয়া যেত, একদম কমপ্লিটলি কনভার্জ হওয়া পর্যন্ত যদি আমরা রান করতাম। আমরা যদি ক্যালকুলেটরসে যাই, ক্যালকুলেটরসে গিয়ে যদি হচ্ছে আমরা ফাংশন ক্যালকুলেটর থেকে এখানে ফাংশনসের ভেতরে ফোর্স সিলেক্ট করি। আচ্ছা, ফোর্স সিলেক্ট করার পর আমরা হচ্ছে কারের ওপর ফোর্স বের করতে যাচ্ছি এবং আমরা হচ্ছে এখানে জি অ্যাক্সিস বরাবর ফোর্স দেখতে যাচ্ছি। তো আমরা যদি জি অ্যাক্সিস সিলেক্ট করি এবং ক্যালকুলেট দিই তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। জি অ্যাক্সিস বরাবর হচ্ছে এই ভ্যালুটা কাজ করছে কারের ওপর দিয়ে। তো এই সেম ভ্যালুটাই আমরা হচ্ছে ফ্লুয়েন্টে দেখেছিলাম যখন আমরা ক্যালকুলেট দিয়েছিলাম ফ্লুয়েন্টের ভেতরে রিপোর্টসে গিয়ে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা স্ট্রিমলাইনগুলো দেখতে চাই, আমরা হচ্ছে স্ট্রিমলাইনে যদি সিলেক্ট করি, আচ্ছা আমরা হচ্ছে স্টার্ট ফ্রম ইনপুট চাচ্ছি এবং আমরা হচ্ছে অল ডোমেনের জন্য যাচ্ছি, স্টার্ট ফ্রম ইনলেট। আচ্ছা, আর আমরা হচ্ছে 250টা ধরা যাক। আমরা কয়টা লাইন চাচ্ছি এই সংখ্যা হচ্ছে এটা। তো এখান থেকে হচ্ছে আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিলিন্ডারের উপর দিয়ে হচ্ছে সিলিন্ডারের উপর ডেনসিটি কম আমাদের লাইনগুলোর। আচ্ছা, আমরা আরও কিছু লাইন বেশি নিই। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলিন্ডারের উপর লাইনগুলোর ডেনসিটি কম, যেটা নর্মাল, কারণ হচ্ছে আমাদের সিলিন্ডারের উপর দিয়ে আমাদের এয়ার স্ট্রিম লাইনগুলো সহজে পাস হয়ে যেতে পারবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি, আমরা ব্যাক এন্ডে আসলে এরকম কিছু দেখতে পারবো। এখানে অনেক ব্যাক ফ্লো আর টার্বুলেন্স তৈরি হচ্ছে। আমরা এটার কারণ হচ্ছে আমাদের পিছনে যেহেতু আমরা দুইটা ফ্লোকে কনভার্জ করার জায়গা দিয়েছিলাম, যদি স্ট্রিম লাইনটাকে সরিয়ে দিই তাহলে আমরা এই যে এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে দুইটা ফ্লোকে কনভার্জ করার জায়গা দিয়েছি, কিন্তু উপরের এই দুই পার্ট থেকে হচ্ছে কোনো ফ্লো এসে কনভার্জ করতে পারতেছে না। তো যেই ফ্লোগুলো উপর দিয়ে আসতেছে এই যে এই জায়গাগুলোর উপর দিয়ে, ওগুলা সোজা চলে আসতেছে, কিন্তু এই সাইডের ফ্লোগুলা এই দিক থেকে যে ফ্লো আসতেছে আর এই দিক থেকে যে ফ্লো আসতেছে তারা হচ্ছে এই কারটার বডির ওপর দিয়ে এসে এই জায়গায় কনভার্জ করার একটা স্পেস পাচ্ছে। তো যেহেতু এই ফ্লোগুলো আসতে পারতেছে না, তার মানে এই জায়গাতে ফ্লো ডেন্সিটি কম মানে হচ্ছে এখানে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। প্রেশার গ্রেডিয়েন্ট যদি তৈরি হয় আমাদের যে ফ্লোটা আছে এটাকে লো প্রেশারের দিকে টেনে নিয়ে যাবে। এই কারণে হচ্ছে আমরা ব্যাক ফ্লো দেখতে পারবো এই জায়গায়, যেটা হচ্ছে এই স্ট্রিমলাইন থেকে আমরা দেখতে পারতেছি। এখানে হচ্ছে ভালোই টার্বুলেন্স তৈরি হয়েছে এবং এর জন্যই ড্র্যাগ কোএফিসিয়েন্ট অনেক বেশি আসছে আমাদের, এবং এই ডিজাইনের জন্য অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু আসছে। আচ্ছা, আমরা যদি
এটা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পারবো যে উইন্ডশিল্ডের ওপরেও এই যে এই লাইনটা যদি আমরা দেখি, এই ব্লু লাইনটা, এগুলা দেখাচ্ছে হচ্ছে আমাদের এই যে সামনের যে উইন্ডশিল্ডটা আছে এটার জন্য যে টার্বুলেন্সগুলো ক্রিয়েট হইতেছে ওগুলাকে যে এসে ডাইরেক্ট এটার উপর বাড়ি খেয়ে পরে হচ্ছে যেই স্ট্রিমলাইনগুলো উঠে যাচ্ছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা স্ট্রিমলাইনের একটা অ্যানিমেশন দেখতে চাই, আমরা এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করতে পারি। অ্যানিমেশন সিলেক্ট করে হচ্ছে আমরা স্ট্রিমলাইন সিলেক্ট করব, তারপর হচ্ছে আমরা প্লে বাটনে সিলেক্ট করব, তাহলে হচ্ছে আমরা এরকম একটা অ্যানিমেশন পাবো। আচ্ছা,